একটি ছেলে অনুভব মোবাইল হাতে বসে রাত প্রায় 12টা ফোনের ওপাশে একটি মেয়ের কণ্ঠ। আজ খুব দেরি হয়ে গেল না? দেরি তো তখনই লাগে যখন তোমার সাথে কথা না হয়। কেমন আছো রূপকথা? এই নামটা তুমি ছাড়া আর কেউ জানে না। কারণ তুমি সত্যিই রূপকথার মতো। 2 বছর ধরে কথা বলছি, অথচ তোমার মুখটা কল্পনাতেই আঁকি। তুমি কি কখনো জানতে চাও না আমি কে? জানতে চাই, কিন্তু তার থেকেও বেশি চাই তুমি যেমন আছো ঠিক তেমনটাই থাকো। নাম না থাকুক, মুখ না থাকুক, কণ্ঠটাই আমার জন্য যথেষ্ট। যদি একদিন হঠাৎ আমি না থাকি? সে কথা বলো না, রূপকথা কখনো হঠাৎ শেষ হয় না। হঠাৎ ফোনে ঝিরঝির শব্দ। হ্যালো রূপকথা, শুনতে পাচ্ছ? কল কেটে যায়। অনুভব নিজের সাথে ফিসফিস করে। পরের দিন একই ঘর, রাত আরও গভীর। অনুভব বিছানায় বসে আছে, হাতে মোবাইল। একবার কল করে। The number you are calling is currently switched off. রূপকথা, এভাবে তো কখনো ফোন বন্ধ থাকে না, আজ কেন? অনুভব আবার কল করে, আবার সেই একই শব্দ। সে উঠে ঘরের মধ্যে হাঁটতে থাকে, চোখে দুঃখ ও ভয়। অনুভব নিজের সাথে বলে, রূপকথা, প্লিজ কল করো। হঠাৎ সে যেন মেয়েটার কথা শুনছে মনে হয়। তুমি কি বিশ্বাস করো কিছু সম্পর্ক চোখে দেখা যায় না? যেদিন কথা বলবো না সেদিন আমাকে ভুলে যেও না। তুমি আমাকে রূপকথা বলো, কারণ সত্যি কথাগুলো সবাই সহ্য করতে পারে না। অনুভব থমকে যায়, চারদিকে তাকায়। হঠাৎ সে বসে পড়ে। ঘরে শুধু নীরবতা। শহরের সেই বাড়ি। 1 সপ্তাহ হয়ে গেছে, মেয়েটা এখনও ফোন করেনি। অনুভব অফিসে যাবার জন্য তৈরি। সে সকালে একবার ফোন ডায়াল করে। The number you are calling is currently switched off. অনুভবের মুখ শুকিয়ে এসেছে। রূপকথা, তুমি কোথায়? সে কি আমাকে ভুলে গেল, নাকি আমি কোনোদিনই তার জীবনে ছিলাম না? সে আর ভাবে না, অফিসে যাবার জন্য বেরিয়ে যায়। অনুভবের অফিস, দুপুরবেলা, কিন্তু অনুভবের মন সেখানে নেই। অনুভব মনে মনে বলে, ও কি আমাকে ভুলে গেছে? এতদিন কথা নেই, একটা খবরও নেই। একটু থামে, বলে, না, ও ভুলে যেতে পারে না, কারণ আমি জানি যে মানুষটা আমাকে না দেখেই বিশ্বাস করেছে সে হঠাৎ করে আমাকে ভুলতে পারে না। ঠিক তখন এক পিয়ন এসে বলে, স্যার ডাকছে তাকে। অনুভব এগিয়ে আসে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। অনুভব বসে। অনুভব, শোনো, তোমাকে একটা কাজের জন্য বাইরে যেতে হবে, অশোকপুর গ্রামে। ওখানে আমাদের নতুন গোডাউন তৈরি হচ্ছে। অনুভব নামটা শুনে চমকে ওঠে। অশোকপুর, এই নামটাই? হ্যাঁ, তুমি তো আগে একবার গিয়েছিলে গোডাউনের জায়গা দেখতে, তাই না? অনুভব চুপচাপ বসে পড়ে, মনে মনে ভাবে। সেদিন জরুরি ফাইলটা হারিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম সব শেষ। একটি মেয়ের পোস্ট অফিসের মাধ্যমে ফাইলটা পাঠিয়েছিল এবং চিঠিতে লিখেছিল, নিশ্চিন্ত থাকুন, আপনার নাম আর ঠিকানা পেয়ে পাঠিয়ে দিলাম। একটি ফোন নম্বর পাঠিয়েছিল, এরপর ফোনে কথা, ধীরে ধীরে পরিচয়। রূপকথা, এই নামটা তখনই মুখে এসেছিল, আমি জানি না কেন। তারপর নিজের ভালোবাসার মানুষের কাছে প্রথম একটা ছোট্ট উপহার গ্রামে পাঠানো। হঠাৎ স্যার বলে, কি ভাবছ এত? কিছু না স্যার, ঠিক আছে আমি যাব। সকালের আলো, শহরের বাসস্ট্যান্ড, মানুষের ভিড়, হর্ন, হাঁকডাক, সবকিছুর মাঝেও অনুভব একা। সে বাসে ওঠে, জানালার পাশের সিটে বসে। বাস ছাড়ে। শহর ধীরে ধীরে পিছিয়ে যায়। অনুভবের চোখে শূন্যতা। বাসের ভিতর নীরবতা, শুধু ইঞ্জিনের একটানা শব্দ। অনুভব চোখ বন্ধ করে। অন্ধকারে ভেসে ওঠে মেয়েটার সাথে ফোনে কথা বলা। তুমি কি কখনো জানতে চাও না আমি কে? না, তোমার নাম জানলে তুমি সাধারণ মেয়ে হয়ে যাবে। তাহলে আমাকে কি নামে ডাকবে? একটু নীরবতা। রূপকথা, কারণ তোমার কথাগুলো গল্পের মতো, যার শেষটা কেউ জানে না। তাহলে আমি তোমার রূপকথা। হঠাৎ বাসের ঝাঁকুনি। অনুভবের চোখ খুলে যায়। বাস এখন গ্রামের কাঁচা রাস্তায়, সবুজ মাঠ, দূরে গাছপালা। অনুভব ফিসফিস করে বলে, রূপকথা, গল্পটা শেষ না হওয়া পর্যন্ত আমি থামব না। বাস এগিয়ে চলে। শহর পুরোপুরি হারিয়ে যায় পেছনে।
বাস থামে। অনুভব নেমে দাঁড়ায়। চারপাশে খোলা আকাশ, কাঁচা রাস্তা, দূরে এক চায়ের দোকান। অনুভব সেদিকে এগিয়ে যায়। নতুন মানুষ দেখছি, আত্মীয় আছে নাকি? না কাকু, কিছু কাজ এসছি, তাই কয়েকদিন থাকব। কি কাজ? অনুভব এক মুহূর্ত থামে, তারপর শান্ত গলায় বলে, এখানে এক জমিতে একটি কোম্পানির গোডাউন হচ্ছে, আমি তার কিছু কাজেই এসেছি। কোথায় থাকবেন? যদি ভাড়া পাওয়া যায় কোনো বাড়ি, তাহলে হলে ভালো হয়। ওহো, তাহলে তো সেই বাড়িটাই ঠিক হবে। সে আঙুল তুলে এক রাস্তা দেখায়। এক পুরনো বড় বাড়ির। অনুভব বাড়ির সামনে দাঁড়িয়ে। অনুভব ভিতরে ঢোকে। একজন পুরুষ খবরের কাগজ পড়ছে। ঘরের ভেতর থেকে রান্নার শব্দ। কি প্রয়োজন? আসলে আমি কিছুদিন ভাড়া থাকতে চাই এই বাড়িতে। ভাড়া থাকলে কোনো আপত্তি নেই, শান্ত থাকলেই হলো। আমি নিজের কাজ নিয়ে থাকব, কারো বিরক্তি করব না। বাড়ির কর্তা মাথা নাড়ে। অনুভবকে একটি ঘর দেখানো হয়, পরিষ্কার, জানালায় আলো ঢোকে। বাইরে উঠোনে কারো হাসির শব্দ শোনা যায়। এই বাড়িতে যেন শব্দগুলোও পরিচিত। এই মাটিতেই তো একদিন অজান্তেই আমার জীবনের সবচেয়ে দরকারি মানুষটার সাথে সব শুরু হয়েছিল। গ্রামের খোলা মাঠের চারপাশে ইট, পাথর, রড, আধাতোলা পাথরের স্তূপ। অনুভব চারদিকে তাকায়, যেন অচেনা নয়, আবার চেনাও নয়। একজন মিস্ত্রি এগিয়ে আসে, হাতে নকশার কাগজ। বাবু, আপনি শহর থেকে? হ্যাঁ, কোম্পানির কাজ দেখতে এসেছি। গোডাউনের কাজ কত দূর? এতটা হয়েছে, মাটি পরিষ্কার হয়েছে, এবার গাঁথুনির কাজ শুরু করব। অনুভব ঘরের জায়গাটা ঘুরে দেখে, পা দিয়ে মাটি ঠুকে দেখে। বর্ষায় জল দাঁড়ায়? হ্যাঁ বাবু, একটু, তাই আমরা উঁচু করে ভরাট করব। অনুভবের হঠাৎ পাশের রাস্তার দিকে চোখ যায়। দু একজন গ্রামবাসী হেঁটে যাচ্ছে। অনুভবের চোখ যেন কাউকে খোঁজে, কিন্তু সে নিজেই বোঝে না কাকে। অনুভব মনে মনে বলে, আমি কি আজই ওকে দেখব, নাকি এই গ্রামটাও আবার আমাকে অপেক্ষা শেখাবে? মিস্ত্রি কথা বলে যায়। বাবু, পাশেই পোস্ট অফিস, কাজের কাগজপত্র পাঠাতে সুবিধা হয়। অনুভব হঠাৎ থেমে যায়, চোখে চমক। পোস্ট অফিস, ঠিক আছে, আজকের কাজটা দেখে নি, বাকি কাল। এক মুহূর্ত নীরবতা। গ্রামের পুরনো মন্দির, সন্ধ্যার আরতি শেষ হয়েছে। অনুভব মন্দিরে ঢোকে, মুখে ক্লান্তি, চোখে অস্থিরতা। হাত জোড় করে চোখ বন্ধ করে। ভগবান, আমি তোমার কাছে টাকা পয়সা চাইতে আসিনি, পদ, সাফল্য, বড় জীবন কিছুই না। আমি শুধু জানতে চাই, আমি কি দেরি করে ফেলেছি? যে মেয়েটা আমাকে না দেখেও বিশ্বাস করেছিল, যে আমাকে নিজের কণ্ঠে সাহস দিয়েছিল, আমি কি তার কাছে আজও সেই মানুষটা আছি? ভগবান, যদি সে আমাকে ভুলে যায় আমি মেনে নেব, কিন্তু যদি সে এখনো কোথাও আমার নামটা নিঃশব্দে ধরে রাখে, তাহলে একবার, শুধু একবার তাকে আমার সামনে এনে দাও। আমি তাকে আটকাবো না, কিছু চাইব না, আমি শুধু দেখতে চাই, শুধু একবার, যে সে সত্যি আছে। ভগবান, তুমি যদি সত্যি আমার ভালোবাসা বিশ্বাস করো, তাহলে আমাকে পথ দেখাও, আজ না হলে কাল। এই মন্দিরের দরজার বাইরে অথবা ভিড়ের মাঝে, যে কোনো জায়গায় আমি অপেক্ষা করতে শিখেছি, শুধু অন্ধকারে নয়, আলোয় দাঁড়িয়ে। সে মাথা নিচু করে থাকে। মন্দিরের ঘণ্টা আবার একবার বেজে ওঠে। ছেলেটা চোখ খোলে। বাইরে সন্ধ্যার আলো। পরের দিন সকাল, উঠোনে রোদ পড়েছে। অনুভব কলঘরের দিকে যাচ্ছ, হাতে গামছা। ঠিক তখনই অপর দিক থেকে একটা মেয়ে আসছে, তাড়াহুড়ো করে, হাতে জল ভরা বালতি। হঠাৎ দুজনের ধাক্কা লাগে, জল পড়ে যায়, অনুভবের জামা ভিজে যায়। এক মুহূর্ত স্তব্ধতা। মেয়েটি চোখ রাঙায়। দেখে চলতে পারেন না? আপনিও তো দেখছিলেন না। এটা আমার বাড়ি, প্রতিদিনের পথ। তাই বলে ধাক্কা মারবেন? ভাড়াটিয়া হয়ে এসে এমন ব্যবহার! অনুভব থমকে যায়, তারপর গলার স্বর শক্ত করে বলে, ভাড়াটিয়া মানে কি শব্দ সামার? একটু নীরবতা। মেয়েটি ভেজা উঠোনের দিকে তাকায়। সময় নষ্ট হয়েছে, আপনি সরুন। মেয়েটি পাশ কাটিয়ে চলে যায়। অনুভব তাকিয়ে থাকে। মেয়েটি দূরে গিয়ে থামে, এক মুহূর্ত ফিরে তাকায়, চোখে অদ্ভুত জেদ, তারপর চলে যায়। কি অদ্ভুত মেয়ে!
পরের দিন দুপুরবেলা অনুভব ঘর থেকে বেরোতেই মেয়েটির সাথে আবার মুখোমুখি। আপনি কালও আমার কাজ নষ্ট করেছেন, আজও তাই করবেন? আপনার বাড়িতে ভাড়া নিয়ে থাকছি, এইটুকু সহ্য হয় না? মেয়েটি রেগে যায়। ভাড়া নিলেই সব অধিকার এসে যায় না। আর জন্মসূত্রে বাড়ির মালিক হলেই অপর মানুষকে ছোট করা যায়। ঝগড়া তীব্র হয়। আপনি জানেনই বা কি আমার সম্পর্কে? জানার দরকারও নেই। আপনার মতো মেয়েদের আসল চেহারা তো কথা বললেই বোঝা যায়। আপনি ভাবছেন আপনি খুব আলাদা? হ্যাঁ, কমপক্ষে আমি মুখোশ পরে কারোর সাথে কথা বলি না। এক মুহূর্তে সব শব্দ থেমে যায়। মেয়েটির চোখ বড় হয়ে যায়, মুখের রাগ মিলিয়ে যায়। মেয়েটি কিছু বলে না, চোখ নামিয়ে ধীরে সরে যায়। তার পায়ের শব্দও কেমন যেন ভারী, যেন মনের ভিতরে কোনো ক্ষত আছে এবং অনুভবের কথায় আঘাত লেগেছে। অনুভব বুঝতে পারে কথাটা খুব গভীরে লেগেছে, কিন্তু মেয়েটি আর ফেরে না। কি হলো হঠাৎ? আমি সেটা বলতে চাইনি। অনুভব একা দাঁড়িয়ে, রোদ শব্দ সব আগের মতো, শুধু সে বদলে গেছে। আমি কেন এমন বললাম? আমি তো ওকে চিনি না। সে অপরাধ বোধ নিয়ে দাঁড়িয়ে থাকে। সন্ধ্যাবেলা অনুভব ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে একটা প্যাকেট। মেয়েটা কিছুটা দূরে দাঁড়িয়ে। কাল আমি যেটা বলেছিলাম ওটা আমার বলা উচিত ছিল না। এটা ক্ষমা চাওয়ার মতো বড় কিছু না, তবু রাখুন। মেয়েটি কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। অনুভব প্যাকেটটা বাড়িয়ে দেয়। মেয়েটির মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। আপনি এমন মানুষ হবেন ভাবিনি। আমিও না। রাগের সময় মানুষ নিজের থেকেও অচেনা হয়ে যায়। আপনি কি কখনো কাউকে চিনেছেন যাকে না দেখেও খুব কাছের মনে হয়? হ্যাঁ, কিছু মানুষ থাকে যাদের নাম জানার আগেই কণ্ঠটা মনে গেঁথে যায়। আর যদি সেই মানুষটা হঠাৎ নীরব হয়ে যায়? তখন নীরবতাটাই কথা বলে, প্রতিদিন মনে করিয়ে দেয় কেউ কোথাও আছেই। একটু নীরবতা। মেয়েটি অনুভবের দিকে তাকায়। দুজনের চোখে অদ্ভুত মেল। কিছু গল্প থাকে যেগুলো শেষ না হলেও ভাঙে না। কারণ সেগুলো গল্প না, সেগুলো অপেক্ষা। মেয়েটি হালকা হাসে। আপনি খুব অদ্ভুত কথা বলেন। কারণ আমি স্পষ্ট কথা বললে অনেক কিছু হারিয়ে ফেলব। মেয়েটি কথার মানে পুরো বোঝে না, তবু কথাগুলো তার ভালো লাগে। বাড়ির বৈঠকখানা। মেয়েটা অর্থাৎ দেবিকার বাবা, জেঠা, দাদু বসে কথা বলছে। দাদু বলে, ছেলেটা শহরে কাজ করে, পরিবারও ভালো। জেঠা বলে, মেয়েটা আমাদের শান্ত, মানিয়ে নেবে। আর দেরি না করাই ভালো। দেবিকা একটু দূরে বসে, চুপচাপ, কারো চোখে চোখ রাখে না। দেবিকা বিছানায় বসে আছে। একটু পরে কান্না ভেঙে পড়ে। সে পুরনো একটা ভাঙা ফোন তুলে নেয়, স্ক্রিনে ফাটল। ঠিক তখন তার ঘরে তার বান্ধবী ময়না আসে। তুই ঠিক আছিস? শুনলাম তোর। আমি ওর সাথে কথা বলতে পারছি না। কেন? এতদিন তো রোজই। দেবিকা ভাঙা ফোনটা দেখায়। ফোনটা ভেঙে গেছে। একটু থামে বলে, এক রাতে কথা বলছিলাম, হঠাৎ বাবার গলার আওয়াজ শুনে ভয় হাত থেকে পড়ে গেল। তারপর থেকে আর কথা হয়নি। ও ভাবছে না তো আমি ওকে ভুলে গেছি? বান্ধবী চুপ করে থাকে। 2 বছর ধরে তোর মনের মানুষটা, তবে একবারও চোখে দেখলি না? তোর ভয় করে না? একবারও মনে হয়নি যদি ছেলেটা দেখতে খারাপ হয়? দেবিকা ধীরে বান্ধবীর দিকে তাকায়। চোখে আতঙ্ক নয়, একটা গভীর অপেক্ষা। দেখতে খারাপ মানে কি ময়না? আমি ওকে সুন্দর কল্পনা করিনি। আমি শুধু কল্পনা করি ও সামনে দাঁড়িয়ে আছে। মানে আমি জানি না সে লম্বা না খাটো, ফর্সা না শ্যামলা, কিন্তু আমি জানি যে মানুষটা রাত 2টোয় আমার কান্না থামিয়েছে সে কুৎসিত হতে পারে না। একটু থেমে বলে, কিন্তু ভয়টা অন্য জায়গায়। কি ভয়? আমি যদি ওকে দেখতেই না পাই, বিয়ের আগেই যদি সব শেষ হয়ে যায়, অথবা অনেক দেরিতে যদি ওকে দেখি, যখন আমি আর তার হওয়ার মতো পরিস্থিতি নেই। ভাঙা ফোনটা দিকে তাকিয়ে বলে, এই ফোনটা ভাঙার দিনই আমার সব কথা থেমে গেছে। ও জানেও না আমি এখনো অপেক্ষা করছি। তুই বিয়েটা ভাঙবি না? না, আমি পারবো না। কি বলবো বাড়ির সবাইকে? আমি যাকে ভালোবাসি বিয়ে করতে চাই তাকে কখনো দেখিনি, জানি না সে কে। কেউ মানবে না আমার কথা। আর তাছাড়া আমার ভালোবাসা কাউকে কষ্ট দিয়ে বাঁচতে শেখায়নি। আমি শুধু একবার ওকে দেখতে চাই, শুধু একবার। কিন্তু না দেখে এই নামটা বয়ে নিয়ে বাকি জীবন কাটানো, ওটাই সবচেয়ে কঠিন। ঘরের ভিতর নীরবতা। দেবিকার চোখ দিয়ে আবার জল পড়ে। বড় বাড়ির উঠোন, উঠোনে সাজানোর কাজ, আলপনা। মহিলারা বিয়ের কথা বলছে, হাসাহাসি করছে।
সবকিছু জীবন্ত, শুধু যেন দেবিকা নয়। সে একপাশে দাঁড়িয়ে, চোখ ফাঁকা, হাসি নেই, আগ্রহ নেই। কানের পাশে কেউ কথা বলছে, শব্দ আসছে, ঢুকছে না। তার চোখের সামনে ভেসে ওঠে ভাঙা ফোন, অচেনা কণ্ঠ আর নীরব রাত। অনুভব দূর থেকে সব দেখে, তার বুকের ভিতর অজানা চাপ। কি ব্যাপার? এত হাসি, এত আনন্দ, কিন্তু ওর চোখে কিছু নেই। সে একা দাঁড়িয়ে আছে, চুপচাপ। রাতে অনুভব ব্যাগ গুছিয়ে নিয়েছে। কাজ শেষ, আর আমার এখানে থাকা ঠিক না। এই বাড়িতে বিয়ে, সেখানে আমি শুধু বাড়তি মানুষ। তবে কাকাবাবু কাকিমা বারবার বিয়েতে থাকতে বলেছে, তাই কাল বিয়ে মিটে গেলেই পরশুদিন সকালেই বেরিয়ে যাব। রাতের বেলা চারিদিক সুন্দর করে সাজানো, আত্মীয় পরিজনের কোলাহল। নিজের ঘরের বিছানায় বসে আছে দেবিকা। সে সম্পূর্ণ বিয়ের সাজে, লাল শাড়ি, চোখে কাজল, শুধু স্মৃতিতে সিঁদুরের জায়গা ফাঁকা। তার চোখ দুটো একেবারে শূন্য, তার হাতে সেই পুরনো ভাঙা ফোন। রূপকথা আজ শেষ। আজ থেকে আর কথা বলা হবে না, আজ থেকে আর অপেক্ষা নেই। তুমি তো জানলে না আমি কতটা চাইছিলাম আরেকবার শুধু তোমার কণ্ঠটা শুনতে। দেবিকা ফোনটা কানে ধরে, যেন ফোনের ওপাশে তেও আছে। একটু থেমে বলে, সব রূপকথার শেষটা সুখের হয় না, কিছু গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়। চোখের কোণে জল জমে, ফোনটা ধীরে নামিয়ে রাখে, চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস। অন্যদিকে মন্দিরে ঘণ্টার শব্দ। অনুভব দুহাত জোর করে দাঁড়িয়ে, চোখ বন্ধ। ভগবান, আমি কিচ্ছু চাই না, শুধু যদি সত্যিটা জানতে পারি, যাকে খুঁজছি সে যদি আমার চোখের সামনেই থাকে, আমাকে চিনিয়ে দাও। আর যদি আমি কোনো ভুল করে থাকি, আমাকে শাস্তি দাও, কিন্তু ওকে কষ্ট দিও না। একটু থেমে বলে, ও যেখানেই থাকুক, ভালো থাকুক। ঘণ্টা আবার বাজে। অনুভব চোখ খোলে। দেবিকা এখন বসে আছে। মা ও জেঠিমা আসে এবং মা বলে, চলো, সময় হয়ে গেছে। শেষবার নিজের ঘরের দিকে তাকায়। মেয়েটা নিজের সাথে কথা বলে। বিদায় অনুভব। উঠোনে আলো, মানুষ, ফুল। মণ্ডপে বর বসে। মেয়েটা ধীরে ধীরে হাঁটে, পায়ের প্রতিটি ধাপে যেন ভার। মণ্ডপের কাছে মেয়েটা এক মুহূর্ত থামে, চোখ তুলে আকাশের দিকে তাকায়। সে মণ্ডপে গিয়ে বসে। বাড়িতে বিয়ের কোলাহল, লোকজন এদিক ওদিক ছুটছে। অনুভব হাতে একটা ছোট প্যাকেট নিয়ে দেবিকার ঘরের দিকে আসে, বিয়ের উপহার। সে ধীরে ধীরে ঘরে ঢোকে। ঘরটা ফাঁকা, বিয়ের সাজের কিছু জিনিস ছড়ানো। হঠাৎ অনুভবের চোখ পড়ে টেবিলের ওপর রাখা একটা মূর্তি। দুটি হাত একে অপরকে শক্ত করে ধরে আছে। অনুভব এগিয়ে যায়, মূর্তিটা হাতে তোলে। না, এটা হতে পারে না। অনুভবের চোখের সামনে একে একে সব মিলতে থাকে। কথার ভঙ্গি, হঠাৎ থেমে যাওয়া নীরবতা, ধাঁধার মতো কথা। এই মূর্তি, যেটা সে নিজেই একদিন পাঠিয়েছিল। অনুভবের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার কণ্ঠ ভেঙে যায়। সে ধীরে মেঝেতে বসে পড়ে, কান্না ও অপরাধ বোধ। রূপকথা, তুমি এখানেই ছিলে, আর আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে কষ্ট পেতে দিয়েছি। তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে অচেনা করে রেখেছি। চোখের জল গড়িয়ে পড়ে। পুরোহিত বিয়ের মন্ত্র পড়ছে। মণ্ডপ আলোয় ভরা, ফুল, মানুষ, কোলাহল। দেবিকা বিয়ের সাজে বসে আছে, পাশে বর, নির্বাক, অচেনা। দেবিকার চোখ নিচু। হঠাৎ পেছন থেকে ভিড় ভেদ করে একটি কণ্ঠ। রূপকথা। সব শব্দ থেমে যায়। এক মুহূর্তের নিস্তব্ধতা। দেবিকা চমকে ওঠে, ধীরে ঘুরে তাকায়, চোখে অবিশ্বাস। অনুভব এগিয়ে আসে। এই নামটা আপনি জানলেন কি করে? কারণ এই নামটা আমি নিজে রেখেছিলাম, তাহলে আমি ছাড়া কে জানবে? দেবিকার চোখে জল। 2 বছর রাতে ফোনে কথা বলা একটা মেয়ে ছিল আমার জীবনের সব। আমি কখনো তোমার মুখ দেখিনি, আমি তোমার নাম জানি না, কিন্তু তুমি ছিলে আমার রূপকথা। গ্রামে এসে তোমাকে দেখেছি, তোমার সাথে ঝগড়া করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তবু চিনতে পারিনি। আমি দেরি করে বুঝেছি, ভীষণ দেরি করে। দেবিকা কান্না আর থামাতে পারে না। আমি প্রতিদিন ফোনটা হাতে নিয়েছি,
ভাবতাম তুমি ভুলে গেছো। তুমি আমার সামনে ছিলে আর আমি তোমাকে ছুঁতে পারিনি। মায়ের চোখ ভিজে যায়। বাবা চুপ করে থাকেন, গম্ভীর। বর ধীরে উঠে দাঁড়ায় এবং বলে, যেখানে ভালোবাসা নেই সেখানে জোর করে বিয়ে হয় না। বাবা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। যদি সত্যিই তোমরা একে অপরকে ভালোবাসো, যাও দুজনে মণ্ডপে গিয়ে বসো। অনুভব ধীরে বলে, চলো, এইবার আমি হাত ছাড়ব না, কথা দিচ্ছি। দেবিকা হাসে। দুজনেই মণ্ডপে বসে।